for you to develop your pattern knowledge related to your technical job, right? Now only we have 1 hour. Not 1 hour, maybe 55 minutes. Okay, there are 2 kinds of customers. We plan to give the knowledge for you. One is HNM and one is MLS. MLS account holder is the Miraj and HNM account holder is the Masood, right? So they will separately train you about that knowledge. Okay, Miraj, then you start this one today. But if you have any problem after this, you can ask, right? আমি মোস্তাফিজুর রহমান মিরাজ, প্যাটার্ন টেকনোলজিস্ট, আমি ইউনিট অনেক বসি এবং যে কটা আছে সিএমএফবিএল এর সবগুলোই দেখছি, ফলো করে বাংলাদেশের যে কটা আছে সবগুলো, শ্রীলঙ্কা ইয়া আলাদা আছে। এনিওয়ে আজকে আমরা কি করতে যাচ্ছি আমি প্রথমে একটু আলোচনা করছিলাম, তারপর একটু বলি, সেটা হলো ইমপ্রুভমেন্ট লিঙ্কডইন প্যাটার্ন নলেজ ট্রেনিং। প্যাটার্ন সম্পর্কে আমরা জানি প্যাটার্ন একটা আছে, কিন্তু প্যাটার্ন দিয়ে আসলে কি করতেছি, এই প্যাটার্নের কতটুকু গুরুত্ব আছে এই বিষয় সম্পর্কে আমাদের একটু আইডিয়া নেওয়া দরকার। প্যাটার্নের গুরুত্ব আইডিয়া নেওয়ার আগে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কোন কোন স্টাইল নিয়ে আমরা কাজ করতে পারি, কোন স্টাইলের কি নাম, এগুলো নিয়েও আমাদের একটু কথা বলার প্রয়োজন আছে। তো আমরা দেখেন এখানে একটা ছোট্ট বিষয় আমি একটু শেয়ার করি, সেটা হলো আমি একটু আগে যেটা দেখলাম যে অনেক ধরনের ব্রা আছে, অনেক ধরনের ব্রা। এই যে এখানে আছে কয়টা, 1 2 3 4 5 6 7 1 2 3 4 28টা আছে। দেখো এখানে যা আছে তার থেকেও প্রায় 3 গুণ বেশি কিন্তু আছে ডিজাইন, এবং তার এই ডিজাইনগুলো ডিপেন্ড করে কি ডিজাইনারের উপর। ডিজাইনার চাইলো এখানে জাস্ট একটু কাটা ছিল অ্যাড করে দিল, একটা নতুন ডিজাইন হয়ে গেল। ডিজাইন করা কিন্তু জাস্ট একটা শুধু চেঞ্জ করলো, একটা নতুন ডিজাইন হয়ে গেল, নতুন একটা নামের হয়ে গেল। এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না, কারণ কি এত ডিজাইন তো আমরা কাজ করিনি। আমরা কথা বলবো যে যে ডিজাইনগুলো নিয়ে আমরা এতদিন কাজ করলাম, ঠিক ওই ডিজাইনগুলো নিয়েই আমরা কথা বলবো। এমএনএস রানিং যে ডিজাইনগুলো আছে, এমএনএস রানিং ব্রা টাইপস ইন সিএমবিডি। এমএনএস এরও কিন্তু অনেক ধরনের ব্রা আছে, বাট সেগুলো আমরা করিনি। আমরা ঠিক যেগুলো করি ওইগুলো নিয়ে কথা বলবো, সিএমবিডি তে যেগুলো নিয়ে আমরা কাজ করি। প্রথমে আসেন একটা ক্যাডেল ব্রা। এটা হলো একটা কমন যে বিষয়টা, ব্রা যত ধরনের হোক না কেন, যদি আমি ক্যাডেল দেখি, এই যে এটা ক্যাডেল না, ক্যাডেল থাকলেই প্রথম হলো ক্যাডেল ব্রা। এরপরে কিন্তু ওয়্যার আছে, এরপরে আরো কাটেন্সি আছে, মোল্ডিং আছে, অনেক কিছু থাকতে পারে, বাট এটা কমন হলো ক্যাডেল ব্রা। তারপরে এর উপরে আরো কিছু নাম আসবে, সেটা হলো যেমন লেস আছে, এইটা যদি মোল্ডিং হয় অন্য কিছু হতে পারে, কিন্তু ক্যাডেল তো আছে। প্রথম হলো ক্যাডেল ব্রা আর হলো নন ক্যাডেল ব্রা। ওইটা ক্যাডেল ছিল, এটা কিন্তু ক্যাডেল নাই। তাহলে প্রথম যে ডিভাইডেডটা করতে পারলাম সেটা হলো একটা হলো ক্যাডেল ব্রা, একটা হলো নন ক্যাডেল ব্রা। ওকে, এরপর এখানে দেখেন ওয়্যার আছে, এটাকে ওয়্যার ব্রা বলা যেতে পারে বা অন্য যাই বলে, কিন্তু ক্যাডেল আর নন ক্যাডেল এই দুইটা তো প্রথম পার্থক্য। ওয়্যার ব্রা বলি, কিন্তু নন ক্যাডেল কেন, যেহেতু ক্যাডেল নাই। এটা তাহলে প্রথম দর্শনে আমরা এটাকে কি ব্রা বলবো? প্রথম দর্শনে বলবো ক্যাডেল ব্রা। তারপর দেখেন এখানে একটা বো আছে, যে কারণে আমরা একটু বো অ্যাড করলাম, আবার কানাচু আছে, অন্য যাই থাকুক না কেন, কিন্তু প্রথম দর্শনে হলো ক্যাডেল ব্রা। এগুলো আমরা করছি না, এই স্টাইলগুলো আপনি যখন স্যাম্পল ছিলেন তখন আপনি জানেন। দেখেন এটাও তো প্রথম দর্শনে, তাহলে আমরা কি ব্রা বলবো এটাকে? প্রথম দর্শনে বলবো ক্যাডেল ব্রা। তারপর দেখেন এখানে একটা স্লিং আছে, স্লিং থাকার কারণে এটাকে আমরা আরেকটু সুন্দর করে বললাম ক্যাডেল স্লিং ব্রা। ঠিক আছে, যেহেতু স্লিং আছে, এখন স্লিং যদি না থাকতো
তাহলে প্রথম দর্শনে কি বলতাম শুধু ক্যাডেল ব্রা। আবার যদি মনে করেন ক্যাডেল ব্রার সাথে আমাদের ওয়্যার আছে, আমরা যদি বলি ক্যাডেল ওয়্যার ব্রা, তাও কিন্তু সঠিক। মূল কথা হলো ক্যাডেল। এই স্টাইলটা আমরা করছি না, এখন রানিং এখানেই আছে। তারপরে একটা আছে দেখেন মিনিমাইজার ব্রা, এগুলো আমরা প্রথম দিকে করছিলাম, প্রথম চেষ্টা করছিলাম এই স্টাইলটা মিনিমাইজার ব্রা। এটা হলো এটা সঠিক নাম, অরিজিনাল নাম হলো মিনিমাইজার। মিনিমাইজার মিনিমাইজ মানে কি ছোট করা। মিনিমাইজার ব্রাটা তাহলে কেন করতেছি কে বলতে পারবে? মিনিমাইজার ব্রাটা আমরা কেন করি বা মিনিমাইজার ব্রাটার মূল কাজ কে বলতে পারবে? না বললে সমস্যা নাই, বলুন। ওকে, না বললে মিনিমাইজার, মিনিমাইজ কথা মানে হলো ছোট করা। এখন আমরা ব্রাটা কেন করতেছি? ব্রা করতেছি বুফ সাপোর্টের জন্য। এখন যখন আমি এই এটা করলাম, এটা কি করবে? স্বাভাবিক যে মেজারমেন্ট থাকে তার থেকে একটু ছোট থাকে, তাতে কি হবে? এটাকে বেশি চিপাই রাখবে, অর্থাৎ বুফসটাকে খুব ভালোভাবে সে আটকে রাখবে, মিনিমাইজ করে রাখবে। মিনিমাইজার মানেই হলো এটাকে ছোট করে রাখা, মূল বডিটাকে একটু ছোট করে রাখা, বেশি চিপা করে রাখা। এই স্টাইলটা আমরা করছি, এখানে কি করছি? 9 8 না আপনার এখানে টেকনিশিয়ানের নিচে তো একজন, সবাই তো টেকনিশিয়ান তাই না? এই দেখেন একটা লেস মোল্ডেড ব্রা, এটা যদিও আমার দেওয়া নাম এগুলো, হ্যাঁ, কিন্তু এটা প্রথম দর্শনে আমরা এখানে ক্যাডেল ব্রা বলতে হয়, এটা ক্যাডেল আছে। তারপর একটা দেখেন মোল্ড করা, এটা মোল্ড সহজে আমরা কিভাবে বুঝলাম? প্রথম দেখায় কিন্তু মোল্ড বুঝলাম, যেহেতু এই জায়গায় একটা শেপ আছে তাই না? এখানে কাপের জন্য কোনো কাটেন্সিও নাই, কোনো ডার্ক নাই, ডার্ক নাই, কাটেন্সিও নাই, তাহলে কিভাবে এটাকে শেপ বানাবো? অবশ্যই মোল্ড। এই স্টাইলটা আমাদের অর্ডার কনফার্ম হয়ে গেছে, আমরা হয়তো নেক্সট সিজনে এটা শুরু করব ইনশাআল্লাহ। লেস এবার দেখেন এই একটা আছে ফোম মোল্ডেড ব্রা। এই ফোম মোল্ডেড ব্রা ভিতরে এই স্টাইলটাকে আপনার মনে পড়ে এরকম কোন একটা স্টাইল করছি আমরা সবাই করছি, এখানেও করছি, ইউনিট 1 এও করছি। 910091X এই যে স্টাইলগুলো ছিল ফোম কাপ, ভিতরে হলো ফোম কাপ, ভিতরে ফোম কাপ, উপরে হলো মোল্ডিং। এখানে হয় না, ওখান থেকে শেষ হয়ে গেছে, এখানে শুরু হওয়ার আগেই তো শেষ হয়ে গেছে। ওকে, তাহলে এটা এই যদি আমি শুধু ছবি দেখাই লেখাটা না থাকে তখন বলতে পারবো না এটা ফোম কাপ মডেল ব্রা। এই স্টাইলটা আমরা করছি না 3210 797, এখানে একটা হবে না, এখানে দেখেন এটাও মোল্ডেড, বাট এটা কি হলো নিচে যে ফেব্রিকটা অর্থাৎ ইনার ফেব্রিকটাও মোল্ড, আউটার ফেব্রিকটাও মোল্ড। আগেটা কি ছিল? ইনারটা ফোম, ইনারটা রেডিমেড ফোম, আউটারটা ছিল মোল্ড। আর এটা হলো ইনারও ফোম, আউটারও ফোম, ডাবল মোল্ড। আর এখানে দেখেন এটা কিন্তু মাল্টি ওয়ে করতে পারতেছে, এভাবেও করতে পারতেছে, আবার ক্রসও করতে পারতেছে, দুই ভাবে কিন্তু এটা করা যাচ্ছে, মাল্টি ওয়েও বলা হয়। এবার আসুন পোস্ট সার্জারি ব্রা। পোস্ট সার্জারি ব্রা অর্থাৎ সার্জারির পরে যে ব্রাটা করা হয়, এই ব্রাটাও যদি আমি আগের যেটা ছিল, আগেরটা আর এটার ভিতরে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই, এখানে শুধু একটা জিপার অথবা বেলক্রো লাগানো আছে। তারপরে এটাকে কেন পোস্ট সার্জারি ব্রা বলা হয়? আর পোস্ট সার্জারিটা কি, এটা কেন করা হচ্ছে একটু জানার ইচ্ছা আছে না? পোস্ট সার্জারি হলো অপারেশনের পরে করা হচ্ছে। অপারেশন হয় না, ব্রেস্ট ক্যান্সার হলে অথবা অন্য কোনো কারণে যদি অপারেশন হয় তখন যে ব্রাটা করা হয় এটাই হলো পোস্ট সার্জারি ব্রা, অর্থাৎ সার্জারির পরে করা হচ্ছে। এটা সহজে এক কথায় সহজে বুঝবো কি হবে এটা পোস্ট সার্জারি ব্রা নাকি শুধু মোল্ডিং ব্রা। এর কারণ হলো এখানে একটা পকেট থাকে। পোস্ট সার্জারি ব্রা বোঝার সহজ উপায় হলো একটা পকেট থাকবে, হতে পারে সেই পকেটের মুখ এখানে অথবা এখানে অথবা এখানে, এনিওয়্যার পকেট থাকলে এটা পোস্ট সার্জারি ব্রা। এটা হলো প্রথম শর্ত। হ্যাঁ, প্রথম ভাবে চেনার উপায় হলো পকেট আছে মানে এটা পোস্ট সার্জারি। আমাদের তো পকেট রাখা দরকার ছিল না, এখানে তো টাকা পয়সা রাখার মতো কোনো সুযোগ নেই, তাহলে এটা কেন রাখতেছি? এখন এই পোস্ট সার্জারিতে হলো সার্জারি করার পরে অনেক সময় মেডিসিন দেয়, যে মেডিসিনগুলো ইউজ করতে হয়। এখন
এখন ব্রা ভিতরে তো আলাদাভাবে দিতে পারতেছে না, যে কারণে তারা এইখান থেকে ইউজ করতেছে প্যাড হিসেবে। আবার ফোম কাপ ইউজ করতে পারে। অনেক সময় আছে যে স্পোর্টস ব্রা বলতে ও পকেট রাখে, বাট স্পোর্টস ব্রা তো আমরা দেখলেই বুঝতে পারবো যে স্পোর্টস ব্রা। তারপরে এগুলো ওপেনিং এর বিষয়টা খুব সহজ থাকে, হতে পারে সামনে, দেখেন সামনে থেকে খুব দ্রুত খুলে ফেলতে পারছে, অথবা পিছনে খুব দ্রুত খুলে ফেলতে পারবে। অর্থাৎ এগুলোতে হুক এন্ড আই এর মতো এত জটিলতা থাকবে না, খুব সহজে যাতে এটাকে খুলে ফেলতে পারতেছে। ওর সার্জারি ব্রাগুলো সবসময় মিনিমাইজার মতো চাপানো থাকে না, একটু ঢিলা ঢালা থাকে, ঠিক আছে। প্রো সার্জারি ব্রা তাহলে বোঝার সহজ শর্ত কি, পকেট থাকে। এবার নার্সিং ব্রা। নার্সিং ব্রা মানে কি বলতো? আর কি আর নাম আছে নার্সিং ব্রা? আরেকটা নাম আছে, সুন্দর নাম, যে নাম আমরা সবাই জানি। কেউ বলতে পারবে? নার্সিং ব্রা আরেকটা সুন্দর নাম হলো ম্যাটারনিটি ব্রা। মনে আসছিল এই এখানে ছিল, এই এখানে ছিল, তাই না? ওকে, নার্সিং ব্রা আরেকটা নাম হলো ম্যাটারনিটি ব্রা। এখন এই ব্রা সুবিধা কি, কেন করা হচ্ছে, কেউ বলতে পারবে? আমি বলে দিচ্ছি। এই ব্রাটা মূলত ব্রেস্ট ফিডিং এর জন্য ব্যবহার করা হচ্ছে। ব্রেস্ট ফিডিং, গত ইয়াতে আমরা ওখানে যে বলছিলাম ব্রেস্ট ফিডিংটা কি, সেটাই অনেকের কনফিউশন ছিল। আপনারা বুঝতে পারছেন ব্রেস্ট ফিডিং মানে কি? বাচ্চাকে দুধ খাওয়ানো। ব্রেস্ট ফিডিং মানে হলো বাচ্চাকে দুধ খাওয়ানো। বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য সহজে এটাকে খুলে ফেলা যায়। আর না হলে তো মনে হয় যে পুরোটা খুলে দেবো, বাচ্চাকে দুধ খাওয়ানো সম্ভব না। যাতে করে এটা খুব সহজে, এখানে একটা ক্লিপ ব্যবহার করা হয়, এটা নাম হলো নার্সিং ক্লিপ। নার্সিং ক্লিপ ব্যবহার করে আমরা এই নার্সিং ব্রা। আর তাহলে আরেকটা নাম কি? প্রশ্ন কিন্তু এরকম থেকেই আসবে, দেখাবো একটা, প্রশ্ন করবো একটা, মনে রাখবেন। যেগুলো বলতেছি শুধু এগুলোর মধ্যে থেকেই কথা হবে। কম্পোনেন্টস। কম্পোনেন্টস কথার মানে হলো যে আমরা ব্রা বানাতে গিয়ে দেখেন কত ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করতেছি, ফেব্রিক থেকে শুরু করে প্রতিটা এক একটা ব্রা স্টাইলিং অনুযায়ী কিন্তু অনেক ধরনের কম্পোনেন্টস আছে, হ্যাঁ। কোন ব্রাতে আছে হুকে নেই, কোন ব্রাতে আছে বেলক্রো, কোন ব্রাতে আবার কিছুই নেই, ডাইরেক্টলি লাগানো আছে, এলাস্টিক দেওয়া। তো যাই হোক, স্টাইলিং এর উপর ডিপেন্ড করে কম্পোনেন্টস এর পরিবর্তন হয়। কম্পোনেন্টস এর মধ্যে দেখেন এখানে কিছু কম্পোনেন্টস আছে, যে কম্পোনেন্ট গুলো কমন, আমরা সচরাচর ব্যবহার করছি। আচ্ছা, এই সচরাচর ব্যবহার করার মধ্যে এই কম্পোনেন্টসটার নাম কি বলতো? রিং। এইগুলো তাহলে সব রিং, এইটা এর নাম হলো সোয়ান হুক। সোয়ান হুক, সোয়ান কথার মানে কি বলতো? সোয়ান, সোয়ান মানে হলো রাজহাঁস। এখানে কি বলুন? না না, এই বোর্ডের কলম নেই, মার্কার। সোয়ান মানে হলো রাজহাঁস। আপনি দেখেন, আমাদের কি মনে আছে? দেখেন তো, রাজহাঁস হয়ে গেল একটা। তাহলে রাজহাঁসের এখানে একটা প্যাচ আসলো না? এখন মার্কার এই প্যাচটা বাদ দিয়ে এই দেখেন তো, এখানে কোনটার সাথে কি এরকম একটা প্যাচের কিছু মিল আছে? তাহলে সোয়ান হুক কথার মানে হলো, সোয়ান মানে হলো রাজহাঁস। মনে রাখতে হবে এইভাবেই, মানে কিছু বিষয় নিয়ে মনে রাখতে হবে, তাহলে আমাদের মাথায় থাকবে। সোয়ান হুক মানে হলো, সোয়ান মানে হলো রাজহাঁস, যে হুকটা রাজহাঁসের মতো এভাবে বাস করা, ঠিক ওটাই হলো সোয়ান হুক। আর এটা স্লাইডার। স্লাইডার কথা মানে হলো যেটা আসা যাওয়া করতে পারে, উপরে নিচে যাওয়া আসা করতে পারে, স্লাইড করতে পারে। স্লাইড মানে হলো যাওয়া আসা করা। স্লাইডার হলো যেটা আসতেও পারে, আবার নিচেও যাইতে পারে, উপরেও যাইতে পারে। তাহলে এখানে যে তিনটা কম্পোনেন্ট আছে, এটা হলো আমরা যেটা দেখতেছি আপাতত দৃষ্টিতে, এটা হলো একটা ব্ল্যাক রিং, একটা ডায়মন্ড রিং, সরি এটা গোল্ডেন রিং, আর এটা ডেকোরেটেড রিং। এই রিংটা একটু ডেকোরেট করা আছে না? এখানে হয়তো বায়ারের লোগো থাকতে পারে, বায়ারের নাম থাকতে পারে, নাম্বার থাকতে পারে, এনিওয়ান যেটাই থাকুক না কেন, কোনো ধরনের ডেকোরেশন থাকলে ওটা হলো ডেকোরেটেড রিং। আর এটা হলো সোয়ান হুক, এটাও সোয়ান হুক, এটাও সোয়ান হুক, জাস্ট শুধু ডিজাইন পরিবর্তন। আর নিচে তিনটাই তাহলে কি? স্লাইডার। আরো কিছু থাকতে পারে যেগুলো আমরা আপাতত বলছি না, আরো অনেকগুলো আসবে। এখন এগুলো কেন বলতেছি, আপনাদের কাছে যে ট্রিম কাটটা থাকে, ট্রিম কাটে দেখেন লেখা আছে সোয়ান হুক, লাগানো আছে রিং, অবশ্যই তাহলে ভুল আছে, এটা তখন আপনি সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাতে পারবেন। আবার লেখা আছে স্লাইডার, লাগানো আছে সোয়ান, আপনি সরাসরি ধরতে পারবেন। শুধুমাত্র ছবি দেখি আপনি কাজ করলেন তা নয়, নিচে লেখাটাও দেখতে পারবেন। লেখা এবং ছবি যদি না মিলে তখন আপনি জানাতে পারেন। যদি তাদের থেকে সলিউশন না পান, আমরা তো আছি, তখন আমাদের কাছে জানাইলে অবশ্যই আমরা সলিউশনে যাব।
এরপর আসেন আরো কিছু কম্পোনেন্টস যেগুলো আমরা সচরাচর ব্যবহার করতেছি এবং দেখতেছি। এটা কি? এটার নামটা কি বলেন? শুধু এটা আই, এই পাশে এটা হুক। আপনারা তো ভালোই বলতে পারছেন, ওখানে তো অনেক জানা গেছে। আচ্ছা, এখানে এই যে এইটা স্লাইডার, আর এটা সোয়ান। এটা এই পুরো এই জিনিসটার নাম কি বলে? ভেলক্রো। সব জানেন আপনারা। আচ্ছা, এবার দেখেন হুক এবং আই দুইটা কিন্তু এক না, দুইটাই। বাট আমরা সবসময় যদি হুক ব্যবহার করি অবশ্যই আই লাগবে, না হলে ওই হুকের কোনো মূল্য নেই। যে কারণে এক কথায় বলি হুক এন্ড আই। তাহলে হুক এবং আই মনে রাখার জন্য সহজ উপায় হুক কোনটা? তাহলে ছবি ছাড়া হুক মনে রাখতে পারবো কোনটা? হুক মানে হলো বড়শি। তো যেটা বড়শির মতো ওইটা হলো হুক। আই মানে আমাদের চোখ, যেটা ভিতরে ঢুকে দেওয়া যায়। তাহলে চোখ ফুটো করে দেবো বড়শি দিয়ে, ঠিক আছে? তা আই হলো চোখ আর হুক হলো বড়শি। তাহলে সহজভাবে দেখতে পারবো এটা হলো হুক, এটা আই, এটা হলো ভেলক্রো। এখন দেখেন ভেলক্রোর ভিতরে এই যে নিচের যেটা দাঁত যেটা ধরে রাখতেছে, তাহলে ওইটার নাম ওইটাই হুক। কারণ ওই হুক ধরতে পারতেছে যে, আর কিন্তু এখন আইকে ধরতেছে না, যেহেতু চোখের মতো আইকে ধরতেছে না। তাহলে ভেলক্রো ধরতেছে কাকে? যে সফট যে ফেব্রিকটা থাকে ওই ফেব্রিকটার নাম কি? তাহলে লুপ। যখন আমরা হুক এন্ড আই ব্যবহার করতেছি তখন হুক ধরতেছে আইকে, বাট যখন আমরা ভেলক্রো ব্যবহার করতেছি তখন হুক ধরতেছে লুপকে, ঠিক আছে? এই জিনিসগুলো এটা দেখেন, এটা ওয়্যার। বাংলা বুঝি না? ওকে, গুড। আচ্ছা, এবার আসি ওয়্যার। ওয়্যারের ক্ষেত্রে এই যে এটা একটা ওয়্যার, আমরা কিন্তু আরো অনেক ধরনের ওয়্যার দেখি। এই ওয়্যারটা কি এখন পর্যন্ত দেখছি আমরা কাজ করি? আমরা কাজ করি না, আমি দেখছি কি তুমি কাজ করি না। আপনি স্যাম্পল থাকার কারণে অনেকগুলো দেখছি। এটা মনে হচ্ছে এটা এই বি। ওকে, এটা আমরা মূলত কেন ব্যবহার করতেছি? এটা হলো ঠিক ওয়্যার যেমন যে কারণে ব্যবহার করতেছি, এটা হলো সেমই কারণ, জাস্ট এটা একটা ডিজাইন, ভিন্ন ওয়্যার। এটাকে আমরা বলতেছি বি ওয়্যার, আর কিছু না। মূলত আমরা অরিজিনাল ওয়্যারে যাব। এটা তো শুধু ফ্রন্টে ইউজ হয়, ফ্রন্টে শুধু সেন্টার ফ্রন্ট। এবার আসেন, এই হলো আমাদের অরিজিনাল ওয়্যার। আচ্ছা, এই ওয়্যারের সেন্টার ফ্রন্ট কোন পাশ এবং আর্ম হোল কোন পাশে বলতে পারবেন? সবসময় তো না রাউন্ড বেশি ওই সেন্টার। হ্যাঁ, আপনি দেখলেন রাউন্ড দেখে, বাট আপনি রাউন্ডটা থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মনে রাখবেন কালার। যে পাশে কালার আমাদের পেইন্টের চলছে আমাদের কালার। ওকে, আমি ওটা আসতেছি কালারের। দেখেন যখন এটা কালার থাকবে, এমএনএস এর হলে কালার থাকবে। হ্যাঁ, এবার দেখেন কালার আছে, দেখেন এই একটা কিন্তু হোয়াইট, এই পাশে হোয়াইট, তাই না? কালারের মধ্যেও এই পাশ হোয়াইট, এই পাশে হোয়াইট। যদি এমনটা হয়ে পড়ে তখন আমরা কি করব? তখন শেড দেখবো। এটা হলো শেড দেখবো কখন? কারণ আমার এক্সপেরিয়েন্স থেকে আমি শেড দেখবো। আমি আনএক্সপেরিয়েন্স, তখন আমি কি দেখবো? তখন আরো একটা সুন্দর জিনিস আছে। এক্সপেরিয়েন্স থাকলে আমি দেখবো প্রথমে কালার। এক্সপেরিয়েন্স থাকুক আর না থাকুক, প্রথম শর্ত হলো আমার কালার। তারপরে যদি দুই কালার মিলে যায় তাহলে আমি এক্সপেরিয়েন্স দিয়ে কি করলাম? শেড দেখলাম। কিন্তু আরেকটা সহজ জিনিস আছে, সেটা হলো এমএনএস এর ক্ষেত্রে মনে করেন এখান থেকে আপনি মিডল ধরলেন, মিডল সবসময় জন্য দেখবেন মিডলের থেকে সেন্টার ফ্রন্টের দিকেই আপনার লেখা থাকবে এই ওয়্যারের রেফারেন্স এবং সাইজ নাম্বার। ওয়্যার রেফারেন্স এবং সাইজ নাম্বারটা লেখা থাকবে সবসময় সেন্টার ফ্রন্ট থেকে সেন্টার ফ্রন্টের দিকে, অর্থাৎ এইটা সেন্টার থেকে ফ্রন্টের দিকে। সবসময় জন্য সেন্টার ফ্রন্টের দিকেই আপনার লেখাগুলো থাকবে। লেখাটা আপন থেকে শুরু হবে, সেন্টার না, লেখাটা শুরু হবে এই পাশ থেকে, এই পাশ থেকে লেখাটা শুরু হবে, এই পর্যন্ত আসলো বা এই পর্যন্ত যত দূর যায়, কিন্তু এদিকে থাকবে বেশি ক্লোজ। সেন্টার থেকে লেখাটা শুরু হবে। ওরা তো স্যার ম্যাক্সিমাম গুলোতে দেখি এলো আর্মনের দিকে লেখা। এটা এদিকেই লেখা। আমার কাছে মনে হয় ধ্যান দিয়েছিলাম আর্মোর সাইড থেকে যদি থাকে আর্মোর সাইড সাইজ বেশি অংশ দেখবেন। স্যার তারপরে একটা জিনিস হলো সেন্টারটা হলো ডাউন আর বলটা আপ। এটা আপনি যখন সমান করে ধরবেন, সমান করে ধরলেই দেখতে পাবেন যে এই দিকটা একটু বেশি শেপ, উপরে একটু বেশি। প্রথম শর্ত তাহলে কালার, প্রথম শর্ত হলো কালার। দুইটা কালার যদি মিলে যায় তখন আমরা শেপ দেখব। তো প্রথম শর্ত কালার। দেখেন ওয়্যার লাগানোর পরে কোন শেপটা আমরা গ্রহণ করব এবং কোনটা গ্রহণ করব না। এটা দেখেন, এটাও যেমন সিমেট্রিক্যাল আছে, এটাও সিমেট্রিক্যাল আছে, কিন্তু দুইটা শেপ কিন্তু
এটা বেশি আছে না, বেশি বাইরের দিকে সরানো, বেশি বাইরের দিকে সরানো অ্যাকসেপ্টেবল না, আবার বেশি ক্লোজ এটাও অ্যাকসেপ্টেবল না। তাহলে অ্যাকসেপ্টেবল কোনটা? টানাটানি করা যাবে না, ঠিক ওইটাই অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, বর্তমানে হচ্ছে ওয়্যারটা যেমন আছে, ওয়্যারটাকে আমি টানাটানি না করে যদি লাগাই ওইটাই অ্যাকসেপ্টেবল। এমএনএস তখন আমার এটাই অ্যাকসেপ্ট করবে। দেখেন ওয়্যার দিয়ে আমরা যখন কোনো প্যাটার্ন পরীক্ষা করি তখন আমরা কিভাবে করব? কখন ওয়্যারের প্যাটার্ন পরীক্ষা করতে গিয়ে দেখবেন যে এই দুই পাশ মিলতেছে না, ওয়্যারের শেপ আর প্যাটার্নের শেপ দুই পাশ এক হচ্ছে না, অনেকখানি গ্যাপ। কেন এই গ্যাপ? এই গ্যাপের মূল কারণ হলো ওয়্যারটা তো ভিতরে দৌড়াদৌড়ি করতে হবে, অর্থাৎ ওয়্যার প্লে দরকার। প্লে মানেই তো খেলাধুলা করা, ওয়্যারটা যাতে ভিতরে আটকানো না থাকে, ওয়্যারটা নড়াচড়া করতে পারে, যে কারণে একটু ওয়্যারের থেকে ফেব্রিক থাকে বেশি, এবং ওখানে 1.5 cm 1 cm যতটাই থাকুক না কেন একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ দরকার। তো যদি কখনো ওয়্যার পরীক্ষা করতে যাই তখন আমরা কি করব? সেন্টারে ধরলে দেখব দুই দিকে গ্যাপ আছে, যদি দেখি একদিকে গ্যাপ আছে একদিকে গ্যাপ নেই তাহলে এখানে কিছু একটা সমস্যা আছে। তো যখন দেখো দুই দিকে গ্যাপ আছে তখন বুঝবো এটা ঠিক আছে। এখন এইটাকে ঠিক করার জন্য এখন শুধু এই জায়গাগুলো যদি চেক করি দেখো এখানে আবার শেপ মিলবে। আরেকটা ওয়ে আছে, সেটা হলো এই যে যদি আমি দুই পাশ মিলিয়ে দেখতে চাই তখন আমি কি করব? সেন্টারে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু হয় ফোল্ড করে দেব অথবা একটার উপর আরেকটা ওভারল্যাপ করে দেব। ওভারল্যাপ করে দিলে দেখবো যে দুই পাশে কিন্তু তখন মিলে যাচ্ছে। এখানে কিন্তু অনেকখানি জায়গা একটার উপর আরেকটা উঠে দেওয়া আছে, কারণ কি ওই যে এর আগে দেখলাম না দুই পাশে গ্যাপ আছে, যতটুকু বেশি আছে ওই বেশিটুকু যদি আমি এখানে ওভারল্যাপ করে দেই তাহলে দেখবো দুই পাশ ঠিক আছে। এটা হলো আমার প্যাটার্ন পরীক্ষা করার জন্য আমি ইয়া করতে হয় যে কোনো কারণে দেখতেছি মিলতেছে না, তাহলে কি হলো? প্যাটার্ন নিয়ে আমি একটু পরীক্ষা করে দেখতে পারি। অ্যাজ এ টেকনিশিয়ান এটা আমাদের অবশ্যই প্রয়োজন, তাই না? যদি আমি এভাবে পরীক্ষা করতে গিয়ে দেখি যে না এখানে সমস্যা আছে তখন সাথে সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জানাবো আমি আছি, যতদিন এমএনএস এর ইয়া করতেছি আমি যতদিন আছি ততদিন আমাকে জানাইলেও চেষ্টা করবো সলিউশন দেওয়ার। আচ্ছা, এতটুকু যে আসলাম এর ভিতরে কি কারো কোনো কোশ্চেন মনে আসছে বা বুঝি না এমন কোনো জায়গা মনে হয়েছে প্রয়োজন হলে আমি আবার পিছনে যাবো? না, আশা করি এটা বুঝছি। হ্যাঁ, ক্লিয়ার? মাশাআল্লাহ। কোনো কোশ্চেন থাকলে কোনো কোশ্চেন থাকলে বলবেন, কোনো সমস্যা নেই। তো সেটা কোশ্চেন থাকলে একটু রেজ করলেন যে আমার একটা কোশ্চেন আছে, প্রয়োজন মধ্যে লিখে রাখলেন, অথবা এমনও হতে পারে আজকে এগুলো জানা গেলেন না, কালকে গিয়ে নামাজ পড়তে দাঁড়াইছে ঠিক তখনই মনে পড়ছে কোনো একটা কোশ্চেন। শয়তান কিন্তু ওই সময় প্রশ্ন মনে এনে দেবে, আবার ওয়াশরুমে গেলেও মনে আসতে পারে। তো বের হয়ে সাথে সাথে লিখে রাখবেন। পরের সেশনে প্রশ্নটা বললেন, দেখা যায় আপনার প্রশ্নের কারণে বাকি সবাই কিন্তু জেনে গেল। অনেকের ভিতরে প্রশ্নই আসে না, ঠিক আছে? সুতরাং প্রশ্ন করা ভালো। কোনো লজ্জা নাই, আবার প্রশ্ন করলে কি হবে? প্রশ্ন করে শিখা হবে। অবশ্যই এটা জানা প্রথম একটা বিজনেস না 28টা আমরা একটা Right. পেজ প্রথম থেকে। ওটা দিলে আমরা 28টা আচ্ছা ওটা দিয়ে দেবো, সমস্যা নেই। এটা জাস্ট এটা আপনি চাইলে অনলাইনে দেখতে পাবেন, ব্রা টাইপস লিখে সার্চ দিবেন, হাজার হাজার টাইপস আছে, চলে আসবে। যেমন আমাদের যে রানিং আছে, হ্যাঁ এই জন্য রানিং গুলো দিয়ে দেখলাম আমি, রানিংগুলো সরকার দিচ্ছে আমাদের, রানিং গুলো দিয়ে এটা আমরা যদি পরীক্ষা করে সবাইকে দিয়ে দেবো, সবাইকে বলতে আপনাকে দিয়ে দেবো একটা, ওদিকে মাঝে সেটা দিয়ে দেবো, তারপর সে তার সব টিমকে পৌঁছে দেবে। ওকে, ক্যাম্পাসের পার্টস সম্পর্কে আমরা একটু আলোচনা করি। যেহেতু আমি খুব সুন্দর একটা জিনিস দেখলাম এখানে যে পার্টস দিয়ে সুন্দর ছবি দেওয়া, এটা খুবই ভালো লাগছে আমার কাছে, আমি ছবি তুলে রেখে দিয়েছি। এভাবে যদি পার্টস ক্লিয়ার থাকে সবাই বুঝতে পারি। দেখেন এটা যদি আমি প্রথম দর্শকে বলি এটা কি বলা বলবো? ওয়ারগুলো তো আপনি দেখে বলেন, চালাক লোক দেখে বলছেন, না দেখে কি বলবেন? প্রথম আমরা যে দুইটা ব্রার কথা বলছিলাম, নন ক্যাডেল ব্রা, ইয়েস। কিন্তু এখানে কোথাও নন ক্যাডেল লেখা নেই, লেখা আছে ওয়্যার ব্রা। ওই যে চালাক লোক ওয়্যার ব্রা দেখে বলে দিয়েছে। ওকে, লেখা আছে। আচ্ছা তাহলে এই ব্রাটার মধ্যে কোন পার্টসের কি নাম আমরা একটু দেখি। আগে আপনারা ভালো মতো দেখেন, দেখার পরে দেখেন তো কোনো জায়গা থেকে আপনার সন্দেহ আছে কিনা, বা কোনো একটা জায়গা আপনার মনে পড়তেছে না কিনা যে এই জায়গাটার নাম এমন কেন, আমি তো জায়গা অন্যরকম। এরকমের কোনো স্টাইল কি আমরা করছি? না, করি না। আমরা ইউনিট অনেক করি না, শুদ্ধও করি না, ত্রিভুজটা কোথাও করি না। কারণ হলো এখানে এটা 47 টাকার উপরে কোনোভাবে মিলিয়ে দেওয়া যাবে না, মিলিয়ে লাভ নেই। এর পিছনে কারণ আছে, সেটা আমি বলে দিচ্ছি। আমরা যেটা করছি আমাদের ভিতরে এই পাঁচটা ছিল না, ইয়া না ইয়া না সিল এটা মানে আইডিয়া থাকে। এই দেখেন, যখন আমরা ক্যাডেল ব্রা থাকলো, ক্যাডেলের যদি এখানে একটা পার্ট থাকতো তাহলে আমরা ওইটা কি বলতাম? সহজ হিসাবে সাইড ক্যাডেল হিসাবে বলতাম। এটা সাইড ক্যাডেল, এখানে মিডলে যেটা থাকতো ওটা সেন্টার ক্যাডেল। এটা কি এটা যদি ক্যাডেল ব্রা না,
ক্যাডেল ব্রা না যদি থাকে, নন ক্যাডেল ব্রা যদি এখানে সাইড থাকে, এটাকে সাইড ব্রা, সাইড প্যানেল নামে আমরা চিনি, এটা আমাদের নিজস্ব দেয়া নাম, কিন্তু এর অরিজিনাল নাম হলো আই। আমরা অনেক সময় অনেকেই কথা শুনছেন না, এখানে আই ব্যাক হয়, টান পড়লে আই ব্যাক হয়, কথাটা শুনছেন? কমেন্টসে, বাইরের কমেন্টসে কখনো শুনছেন যে আই ব্যাক হয়ে যায়? যখন আপনি মনে হয় শোনার কথা, আই ব্যাক একটা কথা হয় যে এইখানটা একটু পাস করে, ওইটাকে বলে আই ব্যাক। ঠিক এই জায়গাটাকেই বলা হয় আই। সেই জন্য আমরা একটা বন্ড ব্যবহার করি। রাইট রাইট, এখানে যে আমরা বন্ড ব্যবহার করি যাতে মানে বন্ডটা আবার কিন্তু শক্ত না, বন্ডটা কিন্তু নড়াচড়া করতে পারতেছে। এর মূল কারণ হচ্ছে আই ব্যাক না হয়। আই ব্যাকটা তাহলে কোথায় হয়? চোখের ভিতরে তো ব্যাক হয়। তাহলে এই জায়গাটা কি, এই যে পার্টসটা কি বলা হয় আই। সুন্দর নাম শিকার। আর বাকি যেগুলো আছে আমি মনে করি আপনারা সবগুলো জানেন। তারপরে আমি আরেকবার সবগুলোর সাথে একটু কথা বলে যাই। আমরা এখানে যে পাঁচটা ব্যবহার করতেছি স্টাফটা লাগানোর জন্য, এই জন্য আমি দিচ্ছি কি লুপ, বডিতে লাগানো থাকে। লুপ। আরেকটা এখানে একটা বিষয় দিয়ে কথা বলি, কি মনে পড়লো, এখানে একটা অ্যাডজাস্টার থাকে না, অ্যাডজাস্টার থাকে 5cm 10cm 7cm, যে কোনো একটা অ্যাডজাস্ট লাইন দেয়া থাকে। যখন আমরা মেজারমেন্ট দেই তখন আমরা অ্যাডজাস্টটা থাকে কিভাবে বলি, মেজারমেন্টটা কিভাবে বলি? ইনক্লুডিং অ্যাডজাস্ট। অবশ্যই আমরা ইনক্লুডিং করি, আর ইনক্লুডিং করতে গিয়ে প্রথমে যতটুকু অ্যাডজাস্টটা দেয়া থাকবে ওইটা আগে অ্যাডজাস্ট করে নিব, তারপরে কিন্তু মাপ অ্যাডজাস্ট করে। আমরা যদি এমন চিন্তা করি কি অ্যাডজাস্ট করে আবার মাপ দেব, তাহলে অনেক বড় হয়ে যাবে, কোনো চিন্তা করার দরকার নাই। প্রথম কাজ হলো অ্যাডজাস্ট করে নিব, তারপরে আমি মাপটা দেব। ঠিক আছে, স্টক মাপের ক্ষেত্রে কিন্তু এটাই একটা। আর এই যে এই জায়গাটাকে কি বলি? সেন্টার ফ্রন্ট বলি, গোল বলি, আরো একটা নাম আছে সেটা হলো ব্রিজ। ইয়োক, ইয়োক তো না, এখানে ইয়োক না, ইয়োক তো থাকে ব্যাগে। এটাকে আমরা বলি কি তাহলে? সেন্টার ফ্রন্ট, গোল বলি, ব্রিজ বলি। ব্রিজটা হয় কখন? যখন আমার সেন্টার ফ্রন্ট একটা স্টিচ হয়, আর এই স্টিচ না, যখন দুই পাশে স্টিচ হয় ওটাকে ব্রিজ বলি। রাইট, ইয়াকে ফাটাই দেয়, ওইটাকে আমরা ব্রিজ বলি। টপ ব্রিজ বললে তখন আমরা এই জায়গাটাকে বুঝি। অনেক সময় মেজারমেন্টে দেওয়া থাকে টপ ব্রিজ টু 2 মিলিমিটার বা 6 মিলিমিটার, তখন আমরা এই জায়গাটাকে বুঝি টপ ব্রিজ। ওকে, তাহলে এটা ছিল আমাদের কি ব্রা? নন ক্যাডেল। আসলে যদি ক্যাডেল ব্রা থাকে, ক্যাডেল ব্রা থাকলে আমরা এই যে একটা সিম আছে না, এই সিমটার নাম কি বলি? সিম, সিম, এই যে সিমটা, এই সিমটার নাম কি বলি? অ্যাক্রোসিম বলি, ওভারপাস সিমও বলি, আপারপাস সিম বলি। Previous one, they are spoken that measurement, that wire expose. ওয়্যার এক্সপোজ হয়। এখানে একটা সুন্দর বিষয় মনে করি, সেটা হলো দেখেন, আমরা যখন কোনো আন্ডার ব্যান্ড মেজারমেন্ট করি, তাই না? আন্ডার ব্যান্ডের মেজারমেন্ট করতে গিয়ে আমরা তাহলে কোন কোন জায়গা থেকে শুরু করব? এখান থেকে শুরু করলাম এই পর্যন্ত, পরে আবার আসলাম এই পর্যন্ত, তারপর এতটুকু, তারপর এতটুকু, তারপর এটা সব মিলিয়ে তো আমার আন্ডার ব্যান্ড হলো। আন্ডার ব্যান্ড পর্যন্ত আসতে গিয়ে তাহলে আমরা কি কি নিলাম? এটা হলো উইং, বটম উইং। তারপর এই যে ফাঁকা জায়গা এখান থেকে এক্সপোজ ওয়্যার, রাইট, এক্সপোজ ওয়্যারের এটা নিলাম। এরপর এটা হলো গোল, বটম গোল নিতে পারি, আবার এক্সপোজ ওয়্যার নিলাম, তারপরে আবার বটম উইং, তারপরেই আমাদের টোটাল ইয়ার বের হবে। তাহলে এই জায়গাটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। এই জায়গাটার নাম কি? এক্সপোজ ওয়্যার। যদি এক্সপোজ, এই যে নন ক্যাডেল ব্রাগুলোতে 2 মিলি, ফর এক্সাম্পল এখানে আমার হয়ে গেল কি 2 মিলি প্লাস, বেশি না কিন্তু মাত্র 2 মিলি, এই পাশে হলো 2 মিলি প্লাস, এই পাশে 2 মিলি প্লাস, 4 মিলি প্লাস, এইটাতে গিয়ে মাত্র 2 মিলি প্লাস। না, তাহলে এখানে 2 মিলি, এখানে 2 মিলি, এই 2, তাহলে কত হলো? 2 2 4 8। এই জায়গাটা এমন পয়সা থাকবে কাবো ছোট করে 2 মিলি প্লাস হয়ে থাকলো, গেল আমার কিন্তু XCM প্লাস হয়ে যায়। তাহলে আমার টলারেন্স আছে XCM, অটোমেটিক এখানে প্লাস হয়ে গেল XCM। আবার একটু হ্যান্ডেলিং এর পরে দেখা যাবে আরো হাফ সিএম বেড়ে গেছে। তো যেগুলোতে নন ক্যাডেল, এই জায়গাগুলোর ক্ষেত্রে খুব খুব সতর্কতার সাথে, অর্থাৎ যাতে 1 মিলিয়ন ছাড়া যাবে না, এই রকমের টার্গেট। যদি 1 মিলিয়ন আমাদের তো ছেড়ে দিতে হয় মানুষ হিসাবে, বা টার্গেট নিব 1 মিলিয়ন ছাড়বো না, তারপর যদি আনফরচুনেটলি 1 মিলিয়ন চলে যায় এটা অন্য ব্যাপার। ক্যাডেল ব্রার ক্ষেত্রে যেটা বলছিলাম, এই মেজারমেন্টটাকে তাহলে আমরা এই ইয়াটাকে আমরা কি বলি? ওভারপাস সিএম অথবা
অ্যাক্রোসিয়াম অথবা অ্যাক্রোস কাপসিয়াম বলি আপার কাপ। এইটার ভিতরে কোনো পার্টস সম্পর্কে আপনাদের জানার কি আছে, সন্দেহ আছে যে এই পার্টসটার নামটা এরকমের হওয়ার কথা না? এই পার্টসটাকে দেখেন কত রকমের নাম বলে, লোয়ার কাপ, আবার এটাকে আমরা আরেকটা কি নামে চিনি, বটম কাপ, বটম কাপ, উপরটা চিনি টপ কাপ, টিসি আর নিচেটা হলো বিসি। ঠিক আছে, এখন যদি এমন হতো এই জায়গায় আরেকটা সিম আছে, ঠিক আছে, এইখানে আরেকটা সিম আছে, তারপর এই পাশে একটা পার্টস আছে, এই পাশে আরেকটা পার্টস আছে, দুই পাশকে আমরা তখন কি নামে জানতাম? এই পাশের পাশটাকে আমরা কি নামে জানতাম? এই জায়গাটা আমার আলো যেখানে আছে মিডল কাপ, ওকে, সেন্টার বটম কাপ, সেন্টার বটম কাপ। আচ্ছা, আরেকজন বলেন মিডল কাপ, দুইজন ভিডিও বলছেন, বাকি আর কেউ কিছু বলেন। ওকে, যদি আমার এখানে একটা সিম থাকতো, এই পাশে একটা কাপ থাকতো, এই পাশে একটা কাপ থাকতো, প্রথম কথা হলো দুইটাই নিচের কাপ, অর্থাৎ বটম কাপে, বটম কাপে। বটম কাপে একটা হলো সাইডে, একটা হলো এই সাইডে, আর একটা হলো সেন্টারে। সেন্টারে হলো ফ্রন্ট কাপ, এটা একটাকে বলি আমরা ফ্রন্ট কাপ, আর একটা হলো সাইড কাপ। এর সংক্ষিপ্ত নাম হলো এফসি এবং এসসি। সাইড কাপ হলো প্যাটার্নে লেখা থাকবে এফসি এবং এসসি। এসসি একটা জিনিস আমি কনফিউজ স্টেপ প্ল্যাটফর্ম, এটা এমনি তো ব্যাগ স্টেপ ভাবে না, এখন দেখেন, হ্যাঁ, স্টেপ প্ল্যাটফর্ম বলতে এই জায়গাটা একটু দেখেন কোথাও কোনো কিন্তু জয়েন্টে চলে গেছে, অর্থাৎ এটা সরাসরি স্টেপটাই, স্টেপটাই একদম এই মাথা পর্যন্ত চলে আসে। যদি আমাদের এখানে একটা এই থাকতো, জয়েন্ট থাকতো, তাহলে আমরা ওই জায়গাটা লুপ দিতাম, তারপরে এই জায়গাটুকু শুধু এই এখান থেকে এতটুকু জায়গাকে আমরা বলতাম ব্যাক স্টেপ। এটা এখন স্টেপ প্ল্যাটফর্ম এই জায়গা থেকে শুরু করে একদম টোটালটা কি, যখন টোটালটা আছে ওর জন্য স্পেশালি কিন্তু এই জায়গা থাকে না, তখন ওটা মেজারমেন্ট হবে ভিতর থেকে। ব্যাক স্কুপ কিন্তু ঠিকই আছে, ব্যাক স্কুপ হলো এই জায়গা থেকে এই মাথা পর্যন্ত। এর আগের স্টাইলে তাহলে ওইটা তো স্টার প্ল্যাটফর্ম লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ, আগে স্টারটা এই যে স্টার প্ল্যাটফর্ম নামে আছে না, এটা ওটা লুপ 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 প্ল্যাটফর্ম বলতে কি, যে জায়গায় স্টপটা এসে থামতেছে। আমরা ট্রাক প্ল্যাটফর্ম, ট্রেনের প্ল্যাটফর্ম, প্লেনের প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম মানে যেখানে ও এসে থেমে যাচ্ছে, ঠিক এটার স্টপেজটা হলো এখানে, এখানে যে থেমে গেছে যে কিন্তু ওই জায়গাটাকে প্ল্যাটফর্ম বলা। কিন্তু লুপ হলো আমার এই জিনিসটা, স্টপ প্ল্যাটফর্ম বলতে ও এখানে এসে এখানে শেষ হয়ে গেছে, বাট লুপ হলো এটা। এখানে প্ল্যাটফর্ম বলতে এটা বুঝতে যেখানে সব থেমে গেছে। আমরা কি আজকে আরো করব? ওকে, বিরক্ত হচ্ছে না তো? এই জিনিসগুলো ঠিক আছে। আমরা তাহলে হাউ টু মেজার নিয়ে একটু কথা বলি। হাউ টু মেজার এইটার সাথে পরিচিত না এমন কেউ আছে? হাউ টু মেজার সবাই চিনি, সবাই জানি। হাউ টু মেজারের মধ্যে যেটা আসলে আমরা এই এত সুন্দরভাবে ক্লিয়ার হাউ টু মেজার করে দেওয়ার পরে অনেক সময় দেখা যায় ভুল হয়, ভুল হতে পারে। আমরা হাউ টু মেজারটা দেওয়ার কারণটা কি? লেখা থাকতেছে, তারপরে আমি হাউ টু মেজারটা কেন দিলাম? সবাই তো লেখা দেখে করতে পারতেছে না, এই জন্য কিন্তু হাউ টু মেজারটা দেওয়া হলো। লেখার সাথে যদি হাউ টু মেজার না মিলে, প্রথমে আমি দেখবো কি লেখাটা কি ছিল, ইনক্লুডিং এক্সক্লুডিং বা কোথায় কোথায় লেখা আছে, লেখার সাথে হাউ টু মেজার মিলানোর চেষ্টা করবো। যদি দেখি হাউ টু মেজার এবং লেখা মিলতেছে না, তখন আমরা এটাকে নিয়ে কোশ্চেন রেজ করতে পারি যে কেন আসলে মিলতেছে না, আমি বুঝতেছি না, অথবা প্রবলেম আছে কিনা। ওকে, এই হাউ টু মেজার করতে গিয়ে আমরা যেটা দেখতেছি, দেখেন, আচ্ছা এই হাউ টু মেজারটা একটু ভালোভাবে দেখেন তো, কোন জায়গায় বুঝতে কি কষ্ট হচ্ছে? কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত মেজারমেন্ট যদি কিছু লেখা নাও থাকে, তারপর এই হাউ টু মেজার দেখে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তারপর এই যে 1 এবং 2, 1 এবং 2 দিয়ে কি বোঝানো হলো? দেখেন এটার একটা উইং আছে, এর পাশে কিন্তু একটা উইং নাই, সেক্ষেত্রে 1 এবং 2 দিয়ে কি বোঝানো হলো? এইগুলো হবে 1 দিয়ে বোঝানো হলো এইটা যে পর্যন্ত আছে না উইং এ, ওইটাও ওই পর্যন্ত। 2 কি তাহলে? 2 এক্সটেন্ডেড। 2 কি তাহলে? 2 দিয়ে কি বোঝানো হলো? স্ট্যান্ডার্ড স্ট্রেস মেজারমেন্ট। হ্যাঁ, 2 দিয়ে বোঝানো হলো স্ট্রেস মেজারমেন্ট, স্ট্যান্ডার্ড না স্ট্রেস, মানে টেনে নাপ দেওয়া। এই 2 দিয়ে তাহলে আমি স্ট্রেস মেজারমেন্ট দিলাম, আর 1 দিয়ে হলো আমার
এই যে আন্ডার মেজারমেন্ট অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে রিল্যাক্স না রিল্যাক্স মেজারমেন্ট। আচ্ছা যখন আমরা এই মেজারমেন্টগুলো করি তখন যদি ক্যান্ডেল ব্রা থাকে আমরা কি করব সোজা করে দিয়ে সমান করে তারপরে মাপ দিব, আর যদি ওয়্যাল নন ক্যান্ডেল থাকে ঠিক শেপে চলে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে। আবার দেখেন এই যে 19 নম্বর মেজারমেন্টটা, এটা হলো কি ব্যাক স্কুপটা এই ছবি অনুযায়ী মনে হচ্ছে কি এক্সক্লুডিং, এটা ছবি অনুযায়ী মনে হচ্ছে না যে এক্সক্লুডিং হুক কানেই। যদি ছবিটা এই মাথা পর্যন্ত থাকে তাহলে সাধারণত আমরা ফার্স্ট হুক এন্ড আই পর্যন্ত ইনক্লুড করি, সম্পূর্ণটা করি না। এবং সবগুলো যে ফার্স্ট হুক এন্ড আই ইনক্লুড হবে এমনটাও নয়, ওগুলো স্টাইলিং এর উপর নির্ভর করে। এবং বিশেষ করে ফার্স্ট হুক এন্ড আই মধ্যে দুটো দিতে হয়, ফার্স্ট হুক এন্ড আই ওটা আরো ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট হুক এন্ড আই কতটুকু যাবে আমি একটু করে ছবি দিয়ে ক্লিয়ার করে দেব। তাহলে ফার্স্ট হুক এন্ড আইটা কোন পর্যন্ত যাবে, অর্থাৎ এই এই তো আছে না, কোন পর্যন্ত আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে কাস্টমার দুই ভাবে চাইতে পারে, ইনক্লুডিং ফার্স্ট হুক এন্ড আই, এক্সক্লুডিং ফার্স্ট হুক এন্ড আই। আমরা যেটাই হোক না কেন যেমনটাই চাইবে, আমাদের মূল কাজ হলো কাস্টমারকে স্যাটিসফাই করা, সে যেমন ভাবেই চায়। তো তাকে স্যাটিসফাই করতে গিয়ে সে যদি ইনক্লুডিং চায় আমি ইনক্লুডিং দেব, এক্সক্লুডিং চায় এক্সক্লুডিং দেব। তো যেটাই হোক না কেন অবশ্যই আমি তো মেনশন করেই দিব, সাইচারে মেনশন করেই দিব, আপনারা জাস্ট ওইটা ফলো করলে হবে। এরপর আসেন 10 নম্বর মেজারমেন্ট। 10 নম্বর মেজারমেন্ট টপ উইং এর মেজারমেন্ট। কখন এই জায়গায় এই পর্যন্ত এসে শেষ, যেহেতু এটা স্টাইলিংটা হলো এরকম, যদি স্টাইলিংটা এমন না হইতো তাহলে কোন পর্যন্ত যাইতো সেটা আমি আপনার কথা অনুযায়ী ওইটা রেখে দেব। নেকের মেজারমেন্টে আসে, নেক এবং আন্ডার আর্মের মেজারমেন্টে এই জায়গায় একটা কনফিউশন সবার আছে যে কোন পর্যন্ত মাপ দেব নেকের মেজারমেন্ট। যেমন এই যে 12 নম্বর মেজারমেন্ট, যদি আমার স্টাইলিংটা এমন হয় তাহলে আমি নিয়ে লিখবে সেন্টার ফ্রন্ট থেকে একদম এই পয়েন্ট পর্যন্ত নিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমার কোনো হেজিটেশনের কিছু নেই বা ভাবনার কিছু নেই। আমরা বাদ দেব কি এই যে অ্যাপেক্স ড্রপ যতটুকু আছে ততটুকু বাদ দিয়ে নেকের প্যাটার্নটা যে পর্যন্ত দিয়ে লাগছে ওই পর্যন্ত আমরা নেকের মেজারমেন্ট প্যারামিটার করব। এই প্যাটার্নটা শেষ, হ্যাঁ এই প্যাটার্নের শেষ কোথায়, রাইট, প্যাটার্নের শেষ কোথায় আমরা ঠিক শেষ প্রান্ত পর্যন্ত ফলো করব। এটা তো আর কনফিউশনের কিছু নেই। আমার যদি এমন হয় অনেক সময় কনফিউশন হতে পারে যে তাহলে কি আমি এইটা লাগানোর পর এই যে স্টাফ যে পর্যন্ত গিয়ে শেষ এই পর্যন্ত মাপ দিব কিনা। আসলে না, আমরা স্টাফের এই শেষ পর্যন্ত মাপ না দিয়ে সেন্টার ফ্রন্ট থেকে একদম সরাসরি প্যাটার্ন যেখানে শেষ ঠিক শেষ প্রান্ত পর্যন্ত চলে যাবে। এটা হলো কোথায়, যদি ওই পাশে গিয়ে লাগে, যদি মিডলে থাকে তখন আমরা ঠিক এই মিডল পর্যন্ত যাব। মোট কথা আমাদের মাথায় রাখতে হবে প্যাটার্নের শেষ প্রান্ত যেখানে আমাদের মেজারমেন্টের শেষ প্রান্ত ঠিক সেখানে, তাহলে আর আমাদের কনফিউশন হবে। এবার টপ উইং মেজারমেন্ট করতে কি একটু এই যে বললাম, টপ উইং যদি আমার এমনটা হয় একদম ডাইরেক্টলি, মানে এটা নাই, এই যে এখানে যে হুক আর ইয়া আছে স্লাইডারটা নাই। একটু আগে আমরা যেটা দেখলাম না যে স্টাইলটা প্ল্যাটফর্মে একদম সরাসরি স্টাফটাই চলে গেছে, যদি এমন হয় তাহলে আমরা কোন পর্যন্ত মেজারমেন্ট করব, টপ উইং এই সিম থেকে এই মাথা পর্যন্ত। আমরা কিন্তু এটা বাদ দিব, এলাস্টিকটা বাদ দিয়ে মেজারমেন্ট নিব, এটা হবে এক্সক্লুডিং। তখন আমরা আবার 19 নম্বর যে মেজারমেন্টটা ব্যাক স্কুপ, তখন নেব আমরা এই নিচ থেকে, উপর থেকে না। আমাদের কিন্তু সাধারণত উপর থেকেই মাপটা নেই, তাই না? কিন্তু আমরা যদি এমন হয় যে এটা ডাইরেক্টলি উপর চলে গেছে তখন আমরা মাপ নেব নিচ থেকে। এখন এক্সক্লুডিং কি ইনক্লুডিং সেটা আমাদের নির্ভর করবে যেটা লেখা থাকবে। আমার কি পছন্দ হয় এরা আপনারা না কিছু কিছু শীটে কিছু লেখা কিছু লেখা আমরা কোথায় হবে আপনি শীট দেখো কি না উপরে লিখে না কিছু কিছু স্টাইল লেখা। যদি এমনটা থাকে অ্যারাউন্ড কাপ মেজারমেন্টটা কোন জায়গা থেকে হবে আপনি প্রথমে খেয়াল করবেন এই এটা লাগানো ফেব্রিকটা কোন পর্যন্ত, ক্যারিয়ারটা কি গিয়ে কাপের উপরে উঠছে কিনা, অর্থাৎ আমার সিম যেখানে টার্গেট নেব সিমের উপর থেকে মাপ দেব। সেক্ষেত্রে আমি ওয়্যারের বাইরে থেকে নিব না ভিতর থেকে নিব সেটা নির্ভর করবে আমার স্টাইলের সিমটা কোন জায়গা থেকে গেছে। সিম দিয়ে একদম শেষ প্রান্ত পর্যন্ত এই যে মাথা পর্যন্ত, এটা কি স্যার, এটা কি আপার মিডল উপরে একটা এখানে সবসময় আমরা কিন্তু একটা ভার্টেক দিই না, একদম ভার্টেক পর্যন্ত, একদম ভার্টেক পর্যন্ত মাপবে। ভার্টেকের উপর আবার অল্প 1-2 মিলি ফাঁকা থাকে, ওই পর্যন্ত না, ভার্টেক পর্যন্ত। আপার মিডল বলতে কি বলে
জয়েন্টটা হইছে না জয়েন্ট আমি আপনার নিচে যে স্টিচটা নিচে যে স্টিচটা কাউন্ট করে নিচে থেকেও হবে উপরের থেকেও হবে দুইটা থেকে এইটাই হলো কথা যে নিচেরটা কখন হবে আর উপরেরটা কখন হবে নিচেরটা আর উপরেরটা বোঝার জন্য দেখবেন যে আমার যদি কাপটা এসে ক্যান্ডেলের উপরে উঠছে তখন এই যে স্টিচটা দেখেন এখানে দেখেন স্টিচটা কোন জায়গায় ছোট ছোট স্টিচটা বাইরে ভিতরের দিকে আর এই হলো ডাইরেক্ট স্টিচটা হলো বাইরের দিকে তখন আমরা বাইরে থেকে দিব এটা কি স্যার যে ওয়্যার গেছে কাপের উপর পড়বে হ্যাঁ এইটাই হলো সূত্র যে ওয়্যার কেসিংটা কাপের উপরে উঠলো ওইটা আমরা নেব ভিতর থেকে কাপের ইয়া থেকে আবার যদি কাপটা ওয়্যার কেসিং এর উপরে ওঠে তখন নেব বাইরে থেকে তার মানে আমার যে সিম থেকে সোজা কথা আমরা সিম থেকে মেজারমেন্টটা নিব কাপ যদি উপরে ওঠে তাহলে নেব ভিতর থেকে আর সরি ইয়াটা ওয়্যার কেসিং যদি উপরে ওঠে কাপের উপরে উঠে গেছে তাহলে আমরা নেব ভিতর থেকে কাপ যদি ওয়্যারের উপরে উঠে যায় তাহলে নেব বাইরে থেকে মূল টার্গেট হলো আমরা সিম থেকে মেজারমেন্টটা নিব লেখা আছে আলাদা নিজের নাম এটা আমাদের লেখা থাকে এখানে আমি লেখা আছে থাকলে একদম ক্লিয়ার এই মনে করেন আমার স্টিচটা তাই না এখানে যদি ভাই এমন যদি হয় আমার স্টিচটা হলো এখানে এটা আমাদের ব্রা আছে ব্রা আছে থাকলে আর বেশি ভালো হয় এটা আছে কাপের উপর দেখি কোন কাপের উপর রাইট এমনটা যদি হয় যেমন এটা হলো ফোম কাপটা আমার আসছে উপরে তখন আমি অটোমেটিক্যালি আমি এই ভিতর থেকে নিব মাপটা নিব ফোম কাপ আউটার থেকে নিব অর্থাৎ আমার স্টিচটা কিন্তু এখানেই শেষ আর ওইটা কেমন আছে ক্যান্ডেলের উপরে এইটা আমার ক্যান্ডেলের উপরে গেছে তাই না দেখেন দুই রকম এই তো ক্লিয়ার হয়ে গেছে এটার মাপটা কোথায় গেল এইটা মাপটা হবে ভিতর থেকে কারণ ক্যান্ডেলটা আমার উপরে উঠছে ক্যান্ডেলটা যখন উপরে উঠছে তখন নেব ভিতর থেকে আবার এইটা দেখতেছি ক্যান্ডেলে যে স্টিচ করব এটা নিব ভিতর থেকে আর যেটা ফোম কাপের উপর করব এটা নিব বাইরে থেকে রাইট আবার এটা যখন ফোম কাপ উপরে উঠে গেছে এটা নিলাম বাইরে থেকে ক্লিয়ার জিনিসটা আমরা বরাবর এইভাবে মাপতেছি এটাকে আরেকটু ভাঙিলাম এই জন্য আমরা না না অবশ্যই ক্লিয়ার থাকে লেখা আছে এটা যে হবে তোমার লেখা আছে আমরা লেখা নাই তো ভাই লেখা নেই লেখা আছে লেখা কোনো সেটা কেসা হবে But okay, sometimes okay, now there are different kind of measurement method, no? But okay, when you consider this measurement with, when we compare this measurement with the wire, then there may be different kind of variation. You know, when we measure this garment, we measure outside. Then, if we compare wire measurement, they are different kind. But when we compare this one, outer, inside, there may be different. That's why always we need to join the same. no, because we can't guess sometime considering wire and stitch. Sometimes বুঝতে we পারছেন বিষয়টা can't. কি বলছে That's what. আচ্ছা বলছে যেটা বলছে এটা আমি বাংলায় বলে দিচ্ছি That way, need to check with the pattern. If not, we can't consider correctly. বসের কথা হলো যখন আমরা এই মেজারমেন্টটা কখনো যদি কম্পেয়ার করতে হয় যে আমরা আসলে ঠিক আছে কিনা কেমন আছে তখন যদি ওয়্যারের মেজারমেন্ট করে আমরা এইটা মেজারমেন্ট মিলাতে যাই তখন দেখবো যে মিলতেছে না ওয়্যার মেজারমেন্টের সাথে এটা মিলতেছে না তখন আমরা এইভাবে ওয়্যার মেজারমেন্ট দিয়ে কখনো মিলাতে পারবো না এটা মিলাতে হবে প্যাটার্নের মেজারমেন্ট দিয়ে আমি প্যাটার্নের যে কয়টা পার্টস আছে পার্টসগুলো মেজারমেন্ট করব ক্যালকুলেশন করে যোগ করব যে কত হলো তারপরে এটা মেজারমেন্টের সাথে মিলবে কারণ ওয়্যারের মেজারমেন্ট আর এটা মেজারমেন্ট মিলবে না ওয়্যার প্লে আছে এছাড়াও এখন যদি এমন হয় যে হ্যাঁ ওয়্যারের মেজারমেন্টের সাথে ওয়্যার প্লে যোগ করে তারপর মিলাবো তাও মিলবে না কারণ দেখেন কোন একটা কার্ভের এইখানটা আমি আরেকটু দেখি কোন একটা কার্ভের যদি আমি এখান থেকে মেজারমেন্ট করি যা হবে আর যদি মাত্র 2 মিলি ভিতর থেকে মেজারমেন্ট করি দেখবেন যে সবথেকে অনেক বেশি হয়ে গেছে অনেক ডিফারেন্ট হয়ে গেছে কারণ ওয়্যারের মেজারমেন্টে মিলাতে পারবো না এই কারণে ওয়্যার কিন্তু এর থেকে 2 থেকে 3 মিলি ভিতরে তাহলে এর সাথে আর ওয়্যারের সাথে মিলবে না ঠিক আছে ওই কথাটা ছিল এটা Sometimes wire play don't have. Oh, মাঝে মাঝে দেখবেন যে একদম ওয়্যার প্লে নাই আর মাঝে মাঝে দেখবেন অনেক বড় মাঝে মাঝে দেখবেন ওয়্যার প্লে নাই আবার মাঝে মাঝে দেখবেন অনেক বেশি ওয়্যার প্লে আমার স্টার নাম্বার 6353 Otherwise, we have to fully government have.
when we consider the HNM and MNS, there are different kinds of underlying issues, right? MNS need to measure curvely along the edge, right? If there is any curve, we need to curve. But HNM is straight, no? That's very different, huh? How the steady state? It is different. Maybe different, but some is straight like that. Okay, but that Masood, he is the controller, he will explain correctly how to measure. Don't mix up both together. MNS এর হিসাবটা এক রকমের, HNM এর হিসাব আরেক রকম। কখনো MNS আর HNM দুটো এক না হয়ে যায়। যে কারণে আমরা আগে MNS শেষ করে তারপর HNM শুরু করব। Otherwise, MNS always consider fit appearance, but HNM both together. That means first flat appearance, then fit appearance. Like that. এখানে বড় কথা হলো HNM ওরা দেখতে সুন্দরটাকে আগে বেশি প্রাধান্য দেয়। আগে দেখতে সুন্দর, তারপরে ফিট নিয়ে হিসাব করবে। আর MNS হলো দেখতে অনেক সময় ফ্ল্যাট খুব কুচকানো মুচকানো, কিন্তু পড়ানোর পরে সুন্দর, ওটা ওকে। তো ওদের কাছে মূল কথা হলো MNS এর মূল কথা হলো পড়ানোর পর যদি ও ফিট ভালো থাকে, দেখতে যদি একটু আনইভেন হয় সমস্যা নেই। অনেক সময় দেখা যায় আমরা ওই যে একটা স্টাইল দেখলাম না 2-3-3-6, ওই স্টাইলটা এখানে গিয়ে অনেক ফেব্রিক কুচকানো ছিল, খুব বাজে লাগতেছিল, মানে ফ্ল্যাট অ্যাপিয়ারেন্স খুব বাজে ছিল, কিন্তু পড়ানোর পরে একদম নাইস ফিট ওকে। এখানে দেখতে খারাপ লাগতেছে সমস্যা নাই, কিন্তু ফিট ওকে। বাট HNM এর ক্ষেত্রে হলো কি আগে দেখতে সুন্দর, প্রথমে দর্শনদারি, তারপরে নাগুর পিছিয়ে। আর এটা হলো গুণ নিয়ে আগে কথা বলবে, তো দেখতে খারাপ হয় হোক। আমরা তাহলে এই জায়গাটা তো ক্লিয়ার নাকি? এখানে তো মনে হয় না ঝামেলা হবে। এবার যদি বুকে নাই সহ, এইটা হলো একটা MNS এর স্ট্যান্ডার্ড যে মেজারমেন্ট, স্ট্যান্ডার্ড যে হবে মেজার, সেটা হলো এটা। এখন আমরা আসি এই যে কথাটা বলছি যে বুকে নাই কোন পর্যন্ত তাহলে মেজারমেন্ট করবে। দেখেন আমরা মেজারমেন্ট যখন শুরু করব, যে পাশে আই আছে, আই এর মেজারমেন্ট হলো এখান থেকে শুরু, এই মাথা পর্যন্ত না, কিন্তু শুরু হবে এই মাথা পর্যন্ত। হ্যাঁ, আমরা তাহলে কি করব, এই যে হুক, এই আই এর এই মাথা পর্যন্ত যাব না, আমরা আই এর গোড়া থেকে মেজারমেন্ট শুরু করব। কোন পর্যন্ত? আই এর গোড়া থেকে শুরু করে একদম এই যে হুকের গোড়ার পরে একটু জায়গা কিন্তু বেশি থাকে, হুকের গোড়ার পরেও এখানে অল্প একটু জায়গা বেশি আছে না, এই বেশি মাথা পর্যন্ত টোটাল। টোটাল যখন মেজারমেন্ট নিব আমরা একদম ফিনিশ থেকে একদম ফাইনাল, এই ফাইনাল থেকে শুরু করে আমরা আসবো কোন পর্যন্ত? এই পর্যন্ত। এখানে যে ফেব্রিক যতটুকু ফাইনাল, আমরা কিন্তু মেটালের মাথায় যাব না, ঠিক আছে? অটোমেটিক্যালি এইটা লেখা থাকবে জাস্ট শুধু হুক, ফার্স্ট ইনক্লুডিং ফার্স্ট হুক এনাই। এখন কতটুকু হবে সেটা অনেক সময় অটোমেটিক্যালি দেখা যায় না, বোঝা যায় না, কারণ ছোট। আপনাদের এই কিন্তু বড় করে দেওয়ার কারণে আপনারা ধরার সময় যেন ক্লিয়ারলি করতে পারেন। ছবি তোলার বিষয়টা বলি, যেমন যেহেতু ফিটের একটা বিষয় আছে, ফিট ছবি তোলা যেহেতু ফিট একটা ব্যাপার, MNS এর প্রথম ব্যাপার হলো বললাম না যে দেখতে আই লাগুক না কেন, ছবিটা যেন সুন্দর হইতে হয়। যদি কোনো কারণে মনে করেন আমরা ইউনিট 1 থেকে আপনাদেরকে বললাম যে ভাই একটা এটা কি হয়েছে, আপনি একটা ছবি তুলে পাঠাবেন, তখন আপনি কি করলেন? তাদের গিয়ে ডামিতে পড়ালেন, ছবিটা তুললেন। ছবিটা তোলা যদি ঠিক না হয় তাহলে কিন্তু কোথাও কিছু বুঝতে পারবেন না। ছবি তোলার ক্ষেত্রে দেখেন আমরা যদি এভাবে অ্যাঙ্গেল রাখি, ক্যামেরা নিচের দিকে, আমি একটু লম্বা মানুষ, ক্যামেরা এভাবে ছবি তুললাম, তাহলে ওটাও ক্রস। আমি একটু খাটো মানুষ, এরকম করে ছবি তুললাম, এটাও ক্রস। আমি যদি খাটো হই আর লম্বা হই, যা হই তা আমি বরাবর 90 ডিগ্রি রেখে ছবিটা তুলি, তাহলে ওই ছবিটার ফিটটা ক্লিয়ার বোঝা যাবে। এটা ফিটও বোঝা যাচ্ছে না, এটা ফিটও বোঝা যাচ্ছে না, পুরো ফিট বুঝতে হবে, তাহলে ছবি তোলার বিষয়টা কিন্তু ক্লিয়ার। যদি কখনো ছবি তুলতে হয় আপনাদের, but you know, when you get the photo, right? That is very important. Because last 2-3 days I got one photos. Because your friend. Latika. He is telling, oh, this is there.
bit different, this is wrong, like that, then I check. The photo has get the wrong. That is the reason. Okay, you see now this kind of one. Okay, if we get photo like this, then this is flat too. But if we get like this, then not flat. No, flat. Let's like this. If we get like that. Like that, original photo and this one. That one was 3200 38. Like that. He taken that picture. But finally they already decided this is wrong. No, picture is correct. I check the sample difference. What if I give another sample? Huh? Sample difference. So, but sample also I different, have no? another sample. Here I have sample difference. Picture origination. Mock-up. ওকে, তাহলে ছবি তোলার বিষয়টা তো আপনারা ক্লিয়ার। অনেক সময় ছবি তোলা লাগতে পারে, তাতে এই বিষয়টা একটু ক্লিয়ার থাকবেন। ওকে, নেক্সট যেটা আমরা দেখবো তার ভিতরে প্যাটার্ন। আজকে যেটা দেখলাম এটা ছিল বেসিক আইডিয়া। নেক্সট আমরা আরো ডিপলি ইয়াদ করব। যে এটা ছিল প্রাইমারি, ওটা হলো আমাদের ইউনিভার্সিটি লেভেল। আমরা প্যাটার্ন নিয়ে কাজ করব, কিভাবে প্যাটার্ন আমরা বানাচ্ছি, প্যাটার্ন কেন ভেরিয়েশন হয়, প্যাটার্ন ছোট বড় থাকার কারণ কি, নোটস মার্কের বিষয় নিব, তারপরে ফেব্রিকের কারণ কোন ফেব্রিকের প্যাটার্ন কম বেশি থাকতেছে, এই পুরো বিস্তারিত নিয়ে আমরা যদিও একদিন শেষ করতে পারবো কিনা জানি না, আবার অন্তত প্রথম তিনটা শেষ করবো। ঠিক আছে, প্যাটার্নের বিষয়। সুতরাং নেক্সট যে সেশনটা হবে ওটা বেশি গুরুত্বপূর্ণ। আপনারা সবাই মতো উপস্থিত থাকেন, কাগজপত্র যার যেটা প্রয়োজন ওটা নিয়ে উপস্থিত থাকেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট সেশনে প্যাটার্নে আরো ডিপলি যাব। ঠিক আছে, আজকের সেশন তাহলে আমরা বাড়াচ্ছি না, এখানে ক্লোজ করতেছি। আমাদের গাড়ির টাইম হয়ে গেছে। দেখা হবে ইনশাআল্লাহ আবার নেক্সট সেশনে। That means I hope you get some knowledge. Okay, if you have any question, now you can ask, because you know very important. One day I and Miraj went to the line, right? There was one quality, maybe quality. Okay, then I asked to him, okay, how to measure these measurement? That means side seam to side seam. He explained, if measurement is minus, they need to include it side seam. If measurement is plus, they need to measure excluding. You know, then I asked who explained to you? Then supervisor. You know. এখন দেখেন ওদের কাছে ইনফরমেশন কিন্তু আপনাদের হয়ে যাবে। আপনারা যদি ওই মুহূর্তে তাৎক্ষণিকভাবে একটা সলিউশন দিয়ে দেন যে মাইনাস আছে আরে ইনক্লুডিং করো, This is true, প্লাস আছে, তাহলে এটা আমরা this is true. You is not. This one is for whether pass thing is pass can Yes. minus case now reject. But now not happening. But in the beginning this was happened. ওকে, তাহলে ইনশাআল্লাহ আজকের মতো আমরা ক্লোজ করতেছি। দেখা হবে এদিকে পরে এখানে দেখা হবে নেক্সট সিজনে। আচ্ছা, এখন এইটা দিয়ে আপনাদের কোনো যদি কোশ্চেন মাথার ভিতরে আসে আপনারা একটু ভাবেন, লিখে রাখেন। নেক্সট ইয়ারে আমরা যে এই যে কথাগুলো বললাম, মানে আমার কথাগুলো একটু দ্রুত হইলে আপনাদের বুঝতে কষ্ট হয় না। কোনো সমস্যা হলে বলুন, আমি নেক্সটও আমি আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তারপরে যদি ক্লিয়ার না হয় তো আমরা আসি প্রশ্নের মাধ্যমে সমাধান হবে। ঠিক আছে, আসি তো।